নমস্কার। একটা ভিডিও একদম সাম্প্রতিককালে একদম গতকালই ভাইরাল হয়েছে ইন্টারনেটে। তো ভিডিওটাই ইন্টারনেট থেকে যা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে নিউ টাউন রাজারহাটের ঘটনার একটা ভিডিও। যারা ঘটিয়েছেন খুব সম্ভবত তারাই ওটা রেকর্ড করেছেন। তো ঘটনাটা এবং ভিডিওটা আপনাদের অতি অবশ্যই দেখাবো। তার আগে ঘটনাটা কি সেটা একটু ছোট্ট করে বলে নেওয়া উচিত, যদিও ভিডিওর বাইরে আমার আলাদা করে আর কোনো ইনফরমেশান নেই, আর কোনো তথ্য নেই। ভিডিও দেখে যা বোঝা যাচ্ছে যে ওই এলাকায় মানে নিউ টাউন রাজারহাটের কোনো একটি গ্রামের একটি এলাকায় একটি হিন্দু মেয়ে একটি মুসলমান ছেলেকে বিয়ে করেছিল এবং তারপর মেয়েটি ওই পাড়াতেই অর্থাৎ তার বাবা মার পাড়াতেই থাকতো বিবাহিত অবস্থাতে বরকে নিয়ে। তো সেটা থাকতো আন্দাজ করা যাচ্ছে বছর দশেক ধরে। তো তাতে কারো কোনো সমস্যা একদিন পর্যন্ত হয়নি, কিন্তু এখন জমানা বদলেছে। তো পাড়ায় পাড়ায় দেখা যাচ্ছে পাঁক থেকে যেরকম গাদা গাদা পদ্ম ফুল জন্মে যায় পুকুর জুড়ে, তো সেই রকমই এখন পাড়ায় পাড়ায় বীররা জন্মেছেন। তো তাঁরা এবার হাজির হয়েছেন বাবা মার বাড়িতে এবং হাজির হওয়ার পর খুব সম্ভবত এই ভিডিওটা নিজেরাই তুলেছেন। তো এবার বাকি তারপর কি হলো সেটা ভিডিওতেই দেখুন। অন্য ধরনের মানুষ এখানে কমপ্লেন আসছে, আমাদের বাড়িতে বাড়িতে কি নামাজ ফামাজ পড়ে? পাপা কি ধর্ম চেঞ্জ করে নিয়েছে? তাহলে ওকে এই জায়গা থেকে চলে যেতে বলো। হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলিম ফ্যামিলি থাকবে, আশেপাশে কালচার নষ্ট হচ্ছে, কমপ্লেন আসছে। একটা অন্য ধর্মের মেয়ে এখানে থাকছে, অন্য ধর্মের মেয়ে গরু ফরু যদি নিয়ে আসে, গরু ফরু কেটে নিয়ে আসে, তখন ঘোষপাড়ার মধ্যে মন্দির রয়েছে পাশে, শীতল তাহলে ওইটাই বলছি। তাহলে অ্যালাউ করবে না যদি নিয়ে আসেন? বাড়িতে থাকলে তো সমস্যা হচ্ছে। আমি তো বাঙালি না। হ্যাঁ, তো বাঙালি হয়ে একটা হিন্দু ঘরের লোক হয়ে তুমি এই জিনিসটাকে কি করে অ্যালাউ করছো? বাঙালি ধর্মের ছেলে হয়ে তুমি হিন্দু ধর্মের সনাতন ধর্মের ছেলে হয়ে তুমি এই জিনিসটাকে কিভাবে অ্যালাউ করছো বাড়িতে? আশেপাশের লোক কমপ্লেন করছে এই জিনিসটা হচ্ছে, তাই তোমাকে আজ তো ভালো করে বললাম, এটা তোমাদের পাড়ার লোক হিসেবে বলতে আসলাম। এই জিনিসটাকে একটু দেখো, কথা বলো। যদি কমপ্লেন হচ্ছে যে হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলিম কমিউনিটির মানুষ সেখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে, সে ধর্ম চেঞ্জ করে নিয়েছে, তাহলে ধর্ম যখন চেঞ্জ করে নিয়েছে তাহলে সে অন্য জায়গায় চলে যেতে বলো, সেই জায়গায় চলে যেতে বলো। এটা 10 বছর হয়ে গেছে, এতদিন মানুষ বলেনি, আমি আজকে বলতে আসলাম। আমাদের এগুলো দায়িত্ব রয়েছে, রামনগরের একজন আছে, আমাদের এগুলো বলার দায়িত্ব কর্তব্য। এগুলো চেঞ্জ করা উচিত, যেহেতু আমাদের এটা পাড়াটা হচ্ছে হিন্দু ধর্মের পাড়া, তো এটা কেউ অ্যালাউ করবে না। আর এগুলো অ্যালাউ করার দরকার এখন বর্তমানে প্রয়োজন নেই কারো। আগে যেটা হয়েছে কেউ বলিনি, কেউ করিনি, বা কেউ হয়তো গায়ের জোরে করে রেখেছে, কিন্তু এখন বর্তমানে আমি বলছি হয়তো এখন বর্তমানে এগুলো করাটা উচিত না। এটা ফ্যামিলিগত বা পাড়ার লোক হিসেবে, আত্মীয় হিসেবে তোমরা এগুলো বলে গেলাম ভালোভাবে। বৌদি এই জিনিসটা বলো, যেহেতু ও ধর্ম চেঞ্জ করে নিয়েছে তো ওকে ওর জায়গায় চলে যেতে বল। শুনবো, পরে শুনবো, এখন বলে যাচ্ছি এটা অন্য জায়গায় চলে যেতে বল। আমার বাড়িতে দামোগা থেকে আমাদের পুরোপুরি দেখার মতো কেউ নেই। প্রথম হচ্ছে তাহলে ওকে ধর্ম চেঞ্জ করে নিতে বলো। তাহলে সেকে ধর্ম চেঞ্জ করতে হবে। ছেলেটাকে ধর্ম তুমি যেমন জামাই হিসেবে মানবে, তাহলে ওকে ধর্ম চেঞ্জ করে নিতে বলো। তুমি একটা সনাতন ধর্মের মানুষ হয়ে তুমি এই জিনিসটাকে কেন অ্যালাউ করছো? তোমার বাড়িতে ঠাকুর আছে, গোপাল আছে, তোমার বাড়িতে ঠাকুর আছে, গোপাল আছে, আমরা এই জিনিসটা তুমি কি অ্যালাউ করছো? আমরা তো অ্যালাউ করতে পারবো না, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে। হ্যাঁ বলো। ত্যাগ করতে পারে না, তাহলে ধর্মটাকে মা বাবাকে ত্যাগ করতে পারলো না, তাহলে ধর্মটাকে কিভাবে ত্যাগ করলো? হ্যাঁ, এটা যুক্তি, এটা অবশ্যই যুক্তি আছে। সনাতন ধর্ম আমাদের সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মটাকে কি করে ত্যাগ করলো সে? তোমরা কেন বোঝাওনি এই জিনিসটা এতদিন ধরে? দীর্ঘদিন ধরে এগুলো আর টলারেট করা যাবে না বৌদি, ভালোভাবে বলে গেলাম। এগুলো আমাদের পার্টি অফিসে জানিয়েছে, আর এগুলো সব আমাদের মুখ্যমন্ত্রী এই জিনিসগুলো বলছে। ঠিক আছে, এগুলোকে একদম টলারেট, এগুলো হচ্ছে লাভজিয়াত বলে, এই লাভজিয়াত আর চলবে না এখানে, একদম পরিষ্কার বলে দিয়ে গেলাম। এরপরে যদি তোমাদের কিছু জানানোর থাকে বা লিখিত আমাকে দিতে পারো, আমি পার্টি অফিসে থাকবো, সবাই থাকবে, ভাইরা আছে। তোমার পার্টি অফিসে তোমার জামাইকে একটু দেখা করতে বলো, ঠিক আছে? বলে
তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে এখন পৃথিবীতে মোটের উপর ধর্মরাজ্য রামরাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন আর কোনো অনাচার চলবে না, সহ্য করা হবে না। তো নিউ টাউন রাজারহাট যে এলাকার ভিডিও, সেখানে বিজেপি জিতেছে। হ্যাঁ, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এ নিয়ে অনেক অভিযোগ শোনা গেছে। প্রথমে শোনা গেছে বা প্রথম রাউন্ডের যে ফলাফল ছিল ভোটের, তাতে দেখা যাচ্ছিল তারা গোহারান হারছে। তারপর কি হয়, তারপর একটা হঠাৎ করে হিন্দু জাগরণ হয়। একদম শেষ বেলায় শেষ 5টা রাউন্ডে সবার চৈতন্য ফেরে হিন্দুদের যে কি হচ্ছে, তারপর তারা প্রচুর ভোট দিয়ে জিতিয়ে দেয়। তো শেষ রাউন্ডে তো একদম 100%-এর কাছাকাছি ভোট পেয়েছিল বিজেপি, এবং দু একটা জায়গায় দেখলাম যে অনেক জায়গায় নাকি মুসলমানরাও 100% বিজেপিকে ভোট দিয়েছেন। তো এই সব করে তারপর বিজেপি যেতে এই হিন্দু জাগরণের উপর ভরসা করে একদম কান ঘেঁষে জিতেছে। কিন্তু তাতে কি, কান ঘেঁষে চৈতন্য ফিরলেও সেটা তো একরকম চৈতন্য ফেরা। স্মেলিং সল্ট দিয়ে চৈতন্য ফেরানো, জ্ঞান ফেরানো হলেও সেটা তো জ্ঞান ফেরা। তো একবার যখন জ্ঞান ফিরেছে তখন আর সেই জ্ঞান উল্টো দিকে হবে না। মানুষ জ্ঞান থেকে অজ্ঞানতায় বা নির্জ্ঞানে গিয়ে পৌঁছবে না। তো ফলে যদি না পৌঁছয় কি কি হবে সেটা আপনাদের পরিষ্কার করে বুঝে নিতে হবে, এবং তার ট্রেলারের জন্যই আপনারা এই ভিডিওটা দেখলেন। তো কি কি হবে, তো হিন্দু পাড়ায় একটা মুসলমান বা তার পরিবার থাকবে, হতে পারে তার বাবা মাও সেখানে থাকেন, হতে পারে সে একদম হাল আমলে ধর্ম পরিবর্তন করেছে, কিন্তু তারপরেও মুসলমান পরিবার ওখানে থাকবে, সেটা হবে না। যদি আপনি ধর্ম পরিবর্তন করেন তাহলে অন্য জায়গায় চলে যেতে হবে। তো ভারতীয় সংবিধান যা খুশি থাক, সেটা বড় কথা না। এখানে সনাতনী কালচারটাই আসল। কারণ পাড়ায় যদি হিন্দু পাড়ায় কোনো মুসলমান থাকে তাহলে কালচার নষ্ট হচ্ছে। তো কথাটা হচ্ছে এই কালচারটা ঠিক কি সনাতনী কালচার? হ্যাঁ, বলতে পারেন সনাতনী কালচার। এবং এটা যদি ব্যাখ্যা চান তাহলে সে তো এতদিন ধরে গদিমিদি আপনাদের দিয়ে এসেছে। মনে রাখতে হবে, মানুষকে এতদিন ধরে বিষিয়ে দেওয়া হয়েছিল। ধরুন নেহেরু বা ইন্দিরা গান্ধী, নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী, তিনি ভারতবর্ষকে হঠাৎ বলে দিলেন সেকুলার, সংবিধানে ঢুকিয়ে দিলেন। তো এইটা ভারতের সংস্কৃতি নয়, এইটা ভারতের কালচার না। তারপর ধরুন বিধর্মী নজরুল ইসলাম, তিনি কোথাও কিছু নেই লিখে ফেললেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তো এইটা একটা প্রোপাগান্ডা, এটা একটা প্রচার। তো এই জিনিস আর চলবে না। জবাবে কালচারটা কী আসবে, সে তো নব প্রজন্মের যে ভগীরথ, নতুন জমানার যে উজ্জ্বল সূর্য, সেই ময়ূখরঞ্জন, তো এরা বড় চ্যানেল তিনি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন কুসুম কুসুম কিসের কুসুম। তো ওটা হচ্ছে এই জমানার সংস্কৃতি। তো এই জমানার আরও সংস্কৃতি হচ্ছে যে পাশে যদি মন্দির থাকে, কত পাশে বলা যাবে না, একদম গা লাগিয়ে, নাকি পাড়ার মধ্যে, নাকি দূরে মন্দির থাকলে এমনকি নিজের বাড়িতে বসেও গরুর মাংস খেতে পারবেন না। একদম সহজ হিসেব। তো মন্দিরটা কত দূর সেটা কিন্তু যারা সংস্কৃতি রক্ষা করছেন, সংস্কৃতিবান, তারা ঠিক করে দেবেন যে একদম গা লাগানো মন্দির হলে হবে, বাড়িতে মন্দির হলে হবে, নাকি ধরুন আপনি বসে আছেন নিউ টাউনে বা গড়িয়াহাটে একটা বিখ্যাত বিড়লা মন্দির আছে, ওই দূরত্বেও খাওয়া যাবে না, সেটা আমরা জানি না। ওটা সংস্কৃতিবান যারা জিতেছেন তারা ঠিক করে দেবেন। কেন এটা খাওয়া যাবে না? কারণ গরু হলো মা। আমরা দু একদিন আগের ছবিতেই দেখেছি, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আর কিছু করুন না করুন, মানে তিনি মুখ্যমন্ত্রীর প্রধান কাজ হচ্ছে মন্ত্রিসভাটা তৈরি, তো সেটা তিনি করতে পারেননি। তার একজন আত্মসহায়ক খুন হয়ে গেছেন, তার কোনো কিনারা করতে পারেননি, কিন্তু তাতে কিছু এসে যায় না। তিনি গরুকে জড়িয়ে ধরেছেন। এটা হচ্ছে এই এখনকার এই জমানার মুখ্যমন্ত্রীর প্রথম এবং প্রধান কাজ। তো যদিও দুজনে নানা কথা বলে, যে বলে যাদের বাড়িতে একটাও গরু নেই তারাই গরুকে মা বলে, আর যাদের বাড়িতে গরু আছে তারা গরুকে গরু বলে, এবং গরু বিক্রি না করতে পারলে তারাই কান্নাকাটি করে। তাদের মধ্যে ঘোষদের লোকজন প্রচুর আছেন, তো তারাই চেঁচামেচি করে যে গরু না বিক্রি করলে দুর্দিন আগত ইত্যাদি। কিন্তু ওগুলো সম্পূর্ণ ফালতু কথা। আসল কথাটা কি, মুখ্যমন্ত্রী গরুকে জড়িয়ে ধরেছেন, আর কাউকে ধরুন না ধরুন। ফলে মোদ্দা কথাটা এই যে গরুর প্রতি অত্যাচার আর চলবে না। মোদ্দা কথা এই, হিন্দু এলাকায় অনাচার আর চলবে না। তো হতে পারে একদিন লোকে এইসব নিয়ে মাথা ঘামায়নি, কোনো কথা বলেনি, সেই জন্যেই এইগুলো বলা এখন হচ্ছে বীরদের দায়িত্ব, মহান হিন্দু বীরদের দায়িত্ব। এই দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছেন। তো এও হতে পারে যে একদিন যারা বলেননি,
হতে পারে না, সেটাই বাস্তব, যে তারা আসলে বলেননি জোর জবরদস্তির কারণে। কারণ সবাই যে ওই একই বৃন্তে দুটি কুসুমে বিশ্বাস করতেন তো হতে পারে না, বেশিরভাগ লোকে বিশ্বাস করতেন না, কিন্তু বলেননি এটাই হচ্ছে অব্যর্থ প্রমাণ যে তাদের উপর জোর জবরদস্তি করা হয়েছিল। এখন যদি বলেন না কই জোর জবরদস্তি তো কিছু ছিল না, বৃদ্ধ যেমন বলছেন, সেসব বলে কিছু লাভ নেই। আমরা কিন্তু সব জানি পশ্চিমবঙ্গে এতদিন পুজো হতো না, এও আমরা জানি। সনাতনী ধর্মের কোনো গুরুত্ব ছিল না, এও আমরা জানি। আমরা খুব পরিষ্কার করে জানি যে পুজোর নামে যেটা হতো তাতে ভক্তিরস একেবারেই ছিল না। আসলে এগুলো বিধর্মী কারবার। আসলে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাঁর নাম ছিল মমতাজ বেগম, এগুলো আমরা জানি। ফলে জোর জবরদস্তি হতো না, সবাই সোনা মুখ করে মেনে নিত। পাড়ার মধ্যে একজন মুসলমান একজন বিধর্মী থাকবে, এই কথা বললেও কেউ বিশ্বাস করবে না, হাতে গঙ্গা জল নিয়ে বললেও কেউ বিশ্বাস করতে পারবে না। ফলে জবরদস্তি নিশ্চয়ই হতো। ধরুন আপনি বলছেন যে পাশের বাড়িতে একজন বিধর্মী থাকে, তাতে আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার উপর জোর জবরদস্তি যে আসলে হয়েছে সেটা আপনি টের পাচ্ছেন না। কোথায় হয়েছে? ওই যে ইন্দিরা গান্ধী বললাম, যে ইন্দিরা গান্ধী বলে গেছেন ভারতবর্ষ একটা সেকুলার দেশ, এইটা আপনার মাথার মধ্যে কাজ করছে। তার আগে কাজী নজরুল ইসলাম বলে গেছেন এক বৃন্তে দুটি কুসুম, যেটা বললাম, ওটা আপনার মাথার মধ্যে কাজ করছে। ফলে আপনি যদি প্রতিবেশীর সঙ্গে ধর্মের কারণে বিবাদ না করে থাকেন তাহলে এগুলো মাথায় কাজ করছে বলে, অথবা এরা এমন একটা সংস্কৃতি তৈরি করে ফেলেছিল যেখানে এই সমস্ত কথা বলতে গেলে লোকে ছ্যাঁ ছ্যাঁ ছি ছি করবে, এ আবার কি। এরা দাবি করেছিল সবার উপরে মানুষ সত্য, মানে এইটা না বললেই নাকি চারদিকে ছিচি পড়ে যাবে। তো এইটা যদি জোর জবরদস্তি না হয় তাহলে জোর জবরদস্তি কি? ফলে মানুষ মুখ বুঝিয়ে মেনে নিত যে পাশের বাড়িতে সংখ্যালঘু হলেই তাদেরকে দূর করে দেওয়া, যদি না কেটে ফেলে আর কি, অন্তত দূর করে দেওয়া তাদের পবিত্র কর্তব্য। এইটা কিন্তু প্রত্যেকে জোর জবরদস্তির ফলেই মেনে নিয়েছে, কারোর সুস্থ বুদ্ধি থেকে এটা আসেনি। কোনো সুস্থ মানুষ কখনো ভাবতে পারে না যে পাশের বাড়িতে একজন সংখ্যালঘু থাকবে, পাশের বাড়িতে একজন বিধর্মী থাকবে। কোনো সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। সুস্থ মানুষদের পক্ষে এটাই ভাবা সম্ভব যে আমি হচ্ছি একমে বাদ দিতাম, আমার থেকে আলাদা যারা তারা আমার পাশে থাকবে না। তো এই হলো ব্যাপার। ফলে যেটা বলছি সেটা হচ্ছে জোর জবরদস্তি, মানে এগুলো আমার কথা না, ওরা যা বললেন তার থেকে আমি যা বুঝলাম আর কি। জোর জবরদস্তি নির্ঘাত হতো একদিন ধরে। তো ফলে এখন যেটা হয়েছে জমানো তো বদলে গেছে, এখন এটা বিহিত করতে হবে। তো সেই দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছেন। এবং মনে রাখতে হবে, যেটা আগে বলছিলাম, যেটা বুঝলাম, যে সনাতন ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। তো এই নিয়ে একজন বিধর্মী মুস্তফা আলী প্রচুর ঠাট্টা তামাশা করেছেন যে সবাই ভাবে যে আমার ধর্মটাই হলো শ্রেষ্ঠ, আমার দেশ, এর মাটিতে খুঁড়লেই এত তেল পাওয়া যাবে অকল্পনীয় ইত্যাদি প্রভৃতি। তো উনি যা বলেছেন বিধর্মী, ওনার ব্যাপার, বেঁচে থাকলে আমরা দেখতাম, কিন্তু বেঁচে তো নেই, ফলে কিছু করা যাবে না। তো কথা হচ্ছে সনাতনী ধর্মই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ওনারা যা বললেন আর কি। তো ফলে এখানে ওই সমস্ত বিধর্মী কাজ কারবার, কালচারের উপর যে আঘাত, এ আর সহ্য করা যাবে না। কালচারের ওনা হলেন ধারক এবং বাহক। ওই যে এখন শুনছি যে মাংস বিক্রি করতে গেলে সামনে কাঁচ লাগিয়ে বিক্রি করতে হবে, এইটা হলো আসল কালচার। এই যে এখন দেখছি ধরুন অনেক লোককে হেলমেট না পরার জন্য নাকি ধরা হচ্ছে, কিন্তু দিলীপ ঘোষ একটা দামি বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এইটা হলো কালচার। ওই যে সুকান্ত লিখে গিয়েছিলেন না যে গরিব মানুষ কেন মরবে, আর সেই পয়সায় বড় লোকেরা মোটর গাড়ি কেন চড়বে, এইগুলো হচ্ছে জোর জবরদস্তি মানুষের মাথার মধ্যে ঢোকানো। আসল ব্যাপার হলো যে ফুটপাত থেকে উচ্ছেদ হবে, এমনি লোক হেলমেট পরে গেলে তার থেকে পয়সা আদায় হবে। ফুটপাত থেকে উচ্ছেদ করে দিলীপ ঘোষ ওখানে বলবেন যে একদিনে ফুটপাত ফাঁকা হয়েছে, রাস্তা ফাঁকা হয়েছে, এবার একটা বেশ বহু লাখ টাকা দামের বিরাট বড় বাইক চালিয়ে বড় লোকরা ঘুরতে পারবে, একদিনে ফাঁকা হয়েছে, ঘুরুন। তো এইটা হলো কালচার। এর বাইরে যা কিছু সেগুলো কালচার নয়, একেবারেই সনাতনী কালচার নয়, এবং এই কালচারের বিরোধিতা যারা করবে সেটা টলারেট করা যাবে না। এবং ওনারা বললেন যে মুখ্যমন্ত্রী ওই যে ধর্ম সংক্রান্ত যা বলছিলেন সেই কথাগুলো বলে দিয়েছেন, আমি শুনিনি, ওনারা শুনেছেন বললেন। এবং খুব স্পষ্ট করে বললেন যে এই সমস্ত লাভ জিহাদ আর এখানে চলবে না। এর আগে আপনারা কী পড়েছিলেন, কী শুনেছিলেন? নানা জায়গায় শুনেছেন যে যে যাকে খুশি বিয়ে করবে, ব্যক্তি স্বাধীনতা। কিন্তু মনে রাখবেন সনাতনী জমানায় ব্যক্তি স্বাধীনতা নেই। যদি অন্য ধর্মের কাউকে বিয়ে করেন এখনই কিন্তু শুধরে যান, লাভ জিহাদ আর চলবে না, পরিষ্কার চলবে না। তো এই যদি এই ভিডিওটা যারা দেখলেন তারা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। তো এগুলো আমার কথা না, ওদের কথা থেকে আমি যা বুঝলাম সেটা বললাম আর কি।
তো লাভ জিহাদটা হচ্ছে এখানে সবথেকে বড় কথা, আজকের বিষয়ও তাই। তো মোদ্দা কথা হচ্ছে যে এইটা থেকে যা বুঝলাম যে ট্রেলার থেকে, যে লাভ জিহাদ আর বাংলায় চলবে না। এই লাভ জিহাদ ব্যাপারটা নিয়ে অনেকেরই প্রচুর সমস্যা আছে। দেখি যার তার সঙ্গে প্রেম করবেনই কি রে ভাই, কুকুর বিড়াল নাকি? যা তার সঙ্গে খুশি প্রেম করবেন, যা গোত্র টোত্র মিলিয়ে বিয়ে টিয়ে করুন, যেখানে সেখানে প্রেম টেম করবেন না। এই ব্যাপারটা, এবং তারপর বিধর্মীদের বিয়ে, এ আবার কোন ধরনের সংস্কৃতি? যত সব পশ্চিম থেকে এসেছে। যা খুশি পড়বেন, যা খুশি খাবেন, যেমন খুশি ঘুরে বেড়াবেন, যাকে খুশি বিয়ে করবেন, এ তো হয় না। আপনাকে যে গোবলয়ের যে বড় দাদারা আছে তারা যা বলবে সেটা মেনে নিতে হবে। গোবলয় দাদারা যদি বলেন যে নিরামিষ খাবেন, আপনি নিরামিষ খাবেন, যা খুশি খাওয়া চলবে না। গোবলয় দাদারা যদি বলেন মেয়েদের মাথায় ঘোমটা দিয়ে ঘুরতে হবে, ঘুরবেন। গোবলয় দাদারা যদি বলেন 12 পাতা ফর্ম ফিল আপ করতে হবে 3000 টাকা পাওয়ার জন্য, তাতেও পাবেন কিনা জানেন না, তাই করবেন। তো এইটা হলো সহি সনাতনী পদ্ধতি। তো সে এই প্রসঙ্গেই খুব পরিষ্কার করে বলতে হবে যে ওইসব ব্যক্তি স্বাধীনতা, স্বাতন্ত্র্য, এসব বলে কিছু লাভ নেই। লাভ জিহাদ পরিষ্কার চলবে না। মানে একটা মুসলমানের ছেলে একটা হিন্দুর মেয়েকে বিয়ে করে মুসলমান করে দিল, এই জিনিস চলবে না। তো অনেকেই ব্যাপারটা বোঝেন না, এটাকে হারে বলেন যে ব্যক্তি স্বাতন্ত্র্য, কিন্তু ওসব কিছু নেই। বোঝেন না তারা অনেকগুলো কারণ আছে। কারণ আগের সরকার ওই একটা বিখ্যাত সিনেমা বেরিয়েছিল বাংলার ইতিহাস নিয়ে, এর আগে তো কোনো ঐতিহাসিক বাংলায় ছিলেন না। তো একজন বিখ্যাত ঐতিহাসিক বিবেক, তার নাম বিবেক অগ্নিহোত্রী, তো তিনি বাংলার ইতিহাসকে প্রথম খুঁড়ে বার করে দেখিয়েছিলেন, একটা সিনেমা বার করেছিলেন, তার নাম বেঙ্গল ফাইলস। সেটা পশ্চিমবঙ্গ সরকার দেখতে দেয়নি। তো যদি লাভ জিহাদ না বোঝেন তাহলে ব্যাপারটা বুঝে নিন। দেখবেন যে পশ্চিমবঙ্গের চারদিকে কিন্তু ঠিক করছে জিহাদিরা। সব সময় ষড়যন্ত্র, মুসলমান ছেলেরা একদম পরিকল্পিতভাবে হিন্দু মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করে চলেছে। তো এইটা রোখার এক এবং একমাত্র কাজ যিনি করেছিলেন তিনি হচ্ছেন গোপাল পাঁঠা। না রবীন্দ্রনাথ, না নজরুল, না দেশবন্ধু, না সুভাষচন্দ্র, না, একমাত্র বাংলার নায়ক হচ্ছেন গোপাল পাঁঠা। এবং তারপর চক্রান্ত করে ইতিহাস থেকে তার অবদান মুছে ফেলা হয়েছে। তো যাই হোক, এসব করা হয়েছে, তো খুব খারাপ কাজ হয়েছে, কিন্তু এখন নতুন জমানা এসে গেছে। এইসব ফষ্টি নষ্টি পরিষ্কার বন্ধ করতে হবে। কারণ প্রথমে লাভ জিহাদ এবং সেখান থেকেই জিহাদ আছে। এবং ওই সিনেমাটা যারা দেখেছেন তারা সবাই জানেন যে এর পরের কাশ্মীর কিন্তু হতে চলেছে বাংলা। এখানে অশান্তির কোনো শেষ নেই। জিহাদিরা সারা বাংলা দখল করে নিয়েছে এবং আমাদের বুদ্ধিজীবীরা পরিষ্কার বলে যাচ্ছেন কারণ ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এবং কোটি কোটি রোহিঙ্গা আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি। কে রোহিঙ্গা কে নয় বুঝতে পারিনি, কিন্তু ওনারা বলেছেন যখন তখন কোটি কোটি রোহিঙ্গা তো বটেই। তো ওই জন্যই দেখবেন যে অপারেশন সিঁদুরের পর থেকেই বাংলা থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি একদম তাড়ানো শুরু হয়েছে। বাংলা থেকে না, সারা ভারতবর্ষ থেকে। তো সারা ভারতবর্ষ থেকে একদম বাংলা বললেই রোহিঙ্গা বলে আইডেন্টিফাই করে একদম কাউকে ঠেঙানো হয়েছে, দু একজন মারাও গেছেন, অনেককে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এমন করা হয়েছিল, এমন ওষুধ দেওয়া হয়েছিল রোহিঙ্গাদের, যারা বাংলা বলে। তো তখন বাংলাদেশ সীমান্তে ভিড় হয়ে গিয়েছিল। তখন টিভিতে তখন দেখানো হচ্ছিল বাংলাদেশ সীমান্তে ভিড়, সমস্ত বস্তি টস্তি ফাঁকা হয়ে যাচ্ছে, পালানোর চেষ্টা করেছিল। এবং তারপরে আনা হয়েছিল এসআইআর। আমাদের বুদ্ধিজীবীরা আমাদের সমর্থন করেছিলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং এসআইআর করে রোহিঙ্গাদের হাত থেকে বাংলাকে রোহিঙ্গা মুক্ত করা গেছে। তো ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন করা গেছে। তো ছল বল কৌশলে অসুবিধে কী আছে? মহাভারতে ছল হয়নি না রামায়ণে হয়নি? কত হয়নি, বসত্তমা হত ইতি গজ, এই তো পুরো ছলে মারা। তো এই কিছু তো মহাভারতেও হয়েছে, রামায়ণেও হয়েছে। ফলে ছল বলটা বড় কথা না, সনাতনী রাজত্বের জন্য এই সমস্ত কিছু করতেই হবে। তো সব মিলিয়ে ফলে বাদ দিয়ে দেওয়া হয়েছে 90 লাখ রোহিঙ্গাকে। তার মধ্যে 35 লাখ এখনও কান্নাকাটি করছে, আমাদের জায়গা দাও গো বলে দেওয়া হবে না। তো খেয়াল করে দেখবেন যে এত কষ্ট করে যে তাড়ানো হলো 90 লাখ, তারপরেও যে রোহিঙ্গা শূন্য হয়ে গেছে তা কিন্তু নয় বাংলা, তারপরে আরও রোহিঙ্গা দেখা যাচ্ছে। সেই জন্যই কিন্তু ডিটেনশন সেন্টার, হোল্ডিং সেন্টার যাই বলুন সেগুলো তৈরি করা হচ্ছে। এবং সেই জন্যই দেখবেন যে আবারও সীমান্তে প্রচুর লোকজন ভিড় করছে। তো এখানেই রোহিঙ্গা পর্ব শেষ হয়ে গেল ভাববেন না, এরপর আবার রোহিঙ্গাদের দেখা যাবে। তো অন্ন ভাণ্ডারের যাচাইয়ের সময় দেখতে পাবেন যে প্রচুর জালি রোহিঙ্গা ঢুকে বসে আছে ওখানে। তো তাদেরকেও আবার বার করতে হবে। তো সব মিলিয়ে এত রোহিঙ্গা ঢুকে বসে আছে পশ্চিমবঙ্গে, সে আপনারা ভাবতেও পারবেন না। সেটা পৃথিবীর সমস্ত যে রোহিঙ্গা আছে আজ পর্যন্ত যোগ করে দেখা গেছে তার থেকেও সংখ্যায় অনেক বেশি। কেউ সংক্রামিত রোহিঙ্গা, কেউ রোহিঙ্গার বাচ্চা রোহিঙ্গা, কেউ রোহিঙ্গা চোখে দেখেছে বলে রোহিঙ্গা, তো কেউ কিছুই করেনি, পাশের বাড়ির লোক আপনার, কিন্তু আপনি জানতেও পাচ্ছেন না সে আসলে রোহিঙ্গা। তো ফলে এরকম অজস্র রোহিঙ্গা ঢুকে বসে আছে, তাদেরকে তাড়াতে হবে। এবং সেই জন্যেই
একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যে যুদ্ধ শুরু হয়েছে ঠিকই, কিন্তু এই যুদ্ধ কোনো দিন শেষ হবে না। রোহিঙ্গাদের সংখ্যা এত বেশি, সারা পৃথিবীর রোহিঙ্গাদের থেকে বেশি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে ঢুকে বসে আছে। এমনকি একদিন আপনি জানতে পারবেন যে সারা বাংলার যে জনসংখ্যা তার থেকেও বেশি রোহিঙ্গা আছে। তখন বাংলা থেকে সমস্ত লোককে সরিয়ে বিহার টিহার থেকে লোক এনে বসাতে হবে। এবং এই জন্যেই রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগ্রাম প্রয়োজন, লাভ জিহাদের বিরুদ্ধে সংগ্রাম প্রয়োজন। যেগুলো চলছে সেটা কিন্তু শেষ হবে না। তো কথা হচ্ছে যে ফলে আপনি যদি ভেবে থাকেন যুদ্ধ এক্ষুনি শেষ, ভুল ভাবছেন। যুদ্ধ অনেক দিন চলবে এবং এই যুদ্ধকে আপনাকে সমর্থন করতেই হবে। তো অনেক কিছু আপনি পাবেন না, যুদ্ধে তো ক্ষয়ক্ষতি হয়। এই ধরুন 15 লক্ষ টাকা দেওয়া হবে বলেছিল, তো পাননি তো আপনি, কিন্তু যুদ্ধ করতে গেলে ওটা হবেই। ধরুন আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডার যদি নাই দেওয়া হয়, দেওয়া হলে তো খুবই ভালো, যদি নাই দেওয়া হয় তাতে কি সমস্যা আছে? যুদ্ধ করতে গেলে ক্ষয়ক্ষতি হয়। ডিএ পাবেন বলে অনেকে আশায় বসে আছেন, পেলে ভালো, যদি না পান তা দেখি। আপৎকালীন সময়, যুদ্ধের সময় ওরকম হয়। আপনাকে মনে রাখতে হবে যুদ্ধ চলছে রোহিঙ্গাদের বিরুদ্ধে, এবং আব্দুল চাচার সন্তানদের আপনার মেয়ের খাটে উঠতে যাতে না দেওয়া হয় তার জন্য যুদ্ধ চলছে। ফলে আর কিছু পান না পান এইটা ভেবেই আপনাকে শুধু শান্ত থাকতে হবে তাই না, এই সরকারের জয়ধ্বনি গাইতে হবে। তো এইটা মাথায় রাখবেন, জয়ধ্বনি আমরা গাইছি, আপনিও এই সরকারের জয়ধ্বনি অতি অবশ্যই গাইবেন। তো যদি আরও জয়ধ্বনি শুনতে চান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুবান্ধবদের পাঠান, অতি অবশ্যই আসবেন। তো পরের ভিডিও নিয়ে রোজ না হলেও নিয়মিতভাবেই আসবো। তো সবাই একটু দেখবেন, যোগাযোগ রাখবেন, আলাপ পরিচয় হলে ভালো লাগবে। এবং মনে রাখতে হবে যে ভিডিওটা দেখালাম তার সারসংক্ষেপটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এমনি এমনি আজকে দেখলেন কালকে ভুলে গেলেন এই করলে হবে না, কারণ এই যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধ এটা তো চলবেই, এবং তার জন্য আপনাকে অনেক ক্ষয়ক্ষতি নিতে হবে, সেগুলো মাথায় রাখতে হবে। তো এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।